আসসালামু আলাইকুম। আমি জাইমা আক্তার, ন্যাশনাল টিভি 0.1 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। যুদ্ধ পুনরায় শুরু হলে চরম আঘাত করবে ইরান, আইআরজিসির হুঁশিয়ারি। ইরানকে আলোচনার সময় দিতে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো দাবি ট্রাম্পের। ইরানের ড্রোন যেভাবে বিশ্বে ক্ষমতার ধারণা বদলে দিয়েছে। ভেনেজুয়েলায় কারাগারের সংঘর্ষে নিহত ৫। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে লন্ডনে ৩০ দেশের বৈঠক। এই ছিল আজকের আলোচিত সংবাদ শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। যুদ্ধ পুনরায় শুরু হলে চরম আঘাত করবে ইরান, আইআরজিসির হুঁশিয়ারি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি হুঁশিয়ারি দিয়েছে যে তারা যে কোনো নতুন আগ্রাসনের মোকাবেলা করতে প্রস্তুত এবং পুনরায় যুদ্ধ শুরু হলে তারা তাদের শত্রুর অবশিষ্ট সম্পদের ওপর চরম আঘাত করবে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহুর নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। সংবাদ সংস্থাটি জানায়, আইআরজিসি একটি নীরব যুদ্ধক্ষেত্রে সতর্ক থাকার এবং তথাকথিত যুদ্ধবিরতি চলাকালীন শত্রুর কার্যকলাপ পর্যবেক্ষণের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। ইরানকে আলোচনার সময় দিতে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো দাবি ট্রাম্পের। শান্তি আলোচনার জন্য আরও সময় দিতে ইরানের সাথে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার তেহরানের বেঁধে দেওয়ার সময়সীমা কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই পার হওয়ার পর তিনি এই ঘোষণা দেন। ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানিয়েছে। ২ সপ্তাহের এই যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়েছেন ট্রাম্প। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের অনুরোধে তিনি এই সিদ্ধান্ত নেন। ট্রাম্প জানান, ইরান সরকার মারাত্মকভাবে বিভক্ত, তাই একটি প্রস্তাব তৈরির জন্য তাদের সময় দেয়া প্রয়োজন। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ চলতে থাকবে। এই অবরোধ নিয়ে তেহরানের তীব্র আপত্তি রয়েছে। এর আগে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবেন না। সময় শেষ হলে পুনরায় বোমা হামলার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, আমি আমাদের সামরিক বাহিনীকে অবরোধ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছি এবং অন্যান্য সব ক্ষেত্রেও আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। ইরানের পক্ষ থেকে প্রস্তাব জমা না গেলা পর্যন্ত যুদ্ধবিরতি বলবৎ থাকবে। ট্রাম্প শেষ মুহূর্তে হস্তক্ষেপ করার আগে পর্যন্ত মূল যুদ্ধবিরতি ঠিক কখন শেষ হবে তা নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে পাকিস্তানের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে মঙ্গলবার 23:50 জিএমটিতে এই মেয়াদ শেষ হবে। তবে সেই সময় পেরিয়ে গেলেও ইরানের পক্ষ থেকে নতুন কোনো সামরিক তৎপরতার খবর পাওয়া যায়নি। ইরান আগে জানিয়েছিল যে যুদ্ধবিরতি 00 জিএমটিতে শেষ হবে। ট্রাম্পের এই ঘোষণার পর তেহরান তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এদিকে এই ঘোষণার পর পাকিস্তানে অনুষ্ঠেয় শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মঙ্গলবার পাকিস্তান যাওয়ার কথা থাকলেও ইরানের পক্ষ থেকে প্রস্তাব জমা না দেওয়া পর্যন্ত সেই সফর স্থগিত করা হয়েছে। ওই কর্মকর্তা বলেন, সরাসরি বৈঠকের বিষয়ে পরবর্তী যে কোনো আপডেট হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হবে। ইসলামাবাদে সরকারি এলাকাগুলোতে মঙ্গলবার ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়, যদিও সেখানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো আনুষ্ঠানিক বৈঠকের সূচি নির্ধারিত ছিল না। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার ঠিক আগে ইরান হুমকি দিয়েছিল যে তাদের উপর হামলার জন্য যদি প্রতিবেশী কোনো দেশের ভূমি ব্যবহার করা হয় তবে সেই দেশগুলোর তেল উৎপাদন কেন্দ্রগুলোতে হামলা চালানো হবে। ফার্স নিউজ এজেন্সির বরাতে রেভলিউশনারি গার্ডসের অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ মুসাভি বলেন, দক্ষিণের প্রতিবেশী দেশগুলোর জানা উচিত যে তাদের ভূখণ্ড ব্যবহার করে যদি ইরানি জাতির উপর হামলা চালানো হয় তবে মধ্যপ্রাচ্যে তেল উৎপাদনকে বিদায় জানাতে হবে।
ইসলামাবাদে প্রথম দফার আলোচনার পর ট্রাম্প ইরানের বন্দরগুলোতে অবরোধের ঘোষণা দেন। অন্যদিকে তেহরান পুনরায় হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে মঙ্গলবার তারা একটি রাষ্ট্রবিহীন ও নিষিদ্ধপ্রাপ্ত জাহাজ জব্দ করেছে। এএফপি জানিয়েছে জাহাজটি ইরানের সাথে সংশ্লিষ্ট। এজন্য উভয় পক্ষই একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে। তেহরানের বাসিন্দারা জানিয়েছেন যুদ্ধবিরতি চললেও তাদের জীবনযাত্রার মান আরও খারাপ হয়েছে। ৩৯ বছর বয়সী সাগার বলেন, এই অভিশপ্ত যুদ্ধবিরতি আমাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। সুড়ঙ্গের শেষ প্রান্তে কোনো আলো নেই। পরিস্থিতি ভয়াবহ। আমার আশেপাশে এমন কাউকে চিনি না যে ভালো আছে। বিশেষজ্ঞ ড্যানিয়েল বাইম্যানের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের বর্তমান অচলাবস্থা এখন আর কেবল সামরিক সক্ষমতার লড়াই নয়, বরং এটি রাজনৈতিক সহশীলতা ও দরকষাকষির লড়াইয়ে পরিণত হয়েছে। এদিকে যুদ্ধের অন্য প্রান্তে ডিপ্লোম্যাটিক সম্পর্ক না থাকা সত্ত্বেও ইসরায়েল ও লেবানন আগামী বৃহস্পতিবার ওয়াশিংটনে নতুন করে আলোচনায় বসবে। গত শুক্রবার হিজবুল্লাহ সহ উভয় পক্ষের মধ্যে 10 দিনের একটি পৃথক যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। সূত্র বাসসাস। ইরানের ড্রোন যেভাবে বিশ্বে ক্ষমতার ধারণা বদলে দিয়েছে, কয়েক বছর আগে ইসরায়েল লেবানন সীমান্তে হিজবুল্লাহর তৎপরতা সম্পর্কিত সামরিক প্রতিবেদনে প্রথম ইরানের ড্রোনের বিষয়টি সামনে আসে। পরবর্তীতে সামরিক বিশেষজ্ঞরা ইয়েমেনে হাউসিদের ব্যবহৃত ড্রোনগুলোর উৎস খুঁজতে গিয়ে তার সাথেও ইরানের সম্পর্ক খুঁজে পান। তবে ২০২২ সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় যখন ইরান রাশিয়ার সেনাবাহিনীকে ড্রোন প্রযুক্তি সরবরাহ করে, তখন সারা বিশ্ব অবাক হয়ে যায়। এর কিছুদিন আগে ইউক্রেনের রাজধানী কিয়েভের আকাশে জেরেনিয়াম-2 শাহেদ 136 ড্রোন প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছিল। গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, 4 দশক ধরে নিষেধাজ্ঞার মুখে থাকা একটি দেশ কিভাবে আন্তর্জাতিক সংঘাতে খেলার নিয়ম বদলে দিতে সক্ষম হল? ড্রোন প্রযুক্তির ক্ষেত্রে এর সাফল্যের মূল চালিকা শক্তিগুলো আসলে কি? প্রকৃতপক্ষে ১৯৭৯ সালে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর ইরান তাদের নিজেদের ভেতরের সম্ভাবনা নিয়ে ভাবতে থাকে এবং সংকট থেকে বের হওয়ার পথ খুঁজতে থাকে। তখনকার ইরানের নেতৃত্ব তাদের নিজেদের প্রকৌশলীদের ওপর আস্থা রাখে এবং তাদেরকেই উদ্বুদ্ধ করেছিল। নিষেধাজ্ঞার কারণে ইরান বিদেশে একটি সরবরাহ নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করে, যাতে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও খুচরা যন্ত্রাংশ সংগ্রহ করা যায়। কিছু ক্ষেত্রে তারা বেসরকারি প্রযুক্তিরও সহায়তা নিয়েছে। কিন্তু অবাক করা বিষয় হল, সীমিত সম্পদের মধ্যেও ইরানিরা স্পষ্ট কৌশল নির্ধারণ করেছিল এবং তা ধৈর্য, অধ্যবসায় ও ধারাবাহিকতার সাথে কাজ করে গেছে, যা তাদের সাফল্যের ভিত্তি হিসেবে ধরা দেয়। ১৯৭৯ সালের জানুয়ারিতে যখন শাহ মোহাম্মদ রেজা পাহলাভি যখন দেশত্যাগ করেন, তখন তিনি অস্ত্রের দিকে এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী রেখে গিয়েছিলেন। সেই সময় ইরানের বিমান বাহিনীর কাছে F-14 টমক্যাটের মতো বিমান ছিল, যা সেই সময় বিশ্বের অন্যতম উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান হিসেবে বিবেচিত হতো। তবে এই বিমানগুলোর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করতেন মূলত ইরানে নিযুক্ত আমেরিকান প্রযুক্তিবিদ ও প্রকৌশলীরা। যন্ত্রাংশ সরাসরি আমেরিকান কোম্পানি সরবরাহ করত, ফলে ইরানের বিমান বাহিনী অনেকটা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল ছিল। রাজতন্ত্রের পতনের পর ইরানের সামরিক নেতৃত্বের কেউ দেশ ছেড়ে পালিয়েছিল, কেউ আবার গুপ্ত হত্যা কিংবা কেউ কেউ কারাবন্দী হয়েছিল। তখন যুক্তরাষ্ট্রের প্রযুক্তিবিদ ও প্রকৌশলীরাও ইরান ত্যাগ করেন এবং আমেরিকান কোম্পানিগুলো নতুন সরকারের সাথে সম্পর্ক ছিন্ন করে। তখন রক্ষণাবেক্ষণ ও যন্ত্রাংশের অভাবে ইরানের কেনা শত শত কোটি ডলার মূল্যের বিমানগুলো অকেজো ধাতুতে পরিণত হয়েছিল। প্রয়োজনীয় আবিষ্কারের জনক। ১৯৮০ সালে সেপ্টেম্বরে ইরাকি বাহিনী ইরানের ভূখণ্ডে হামলা চালায়, যার ফলে দুই দেশের মধ্যে একটি ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়, যা ৮ বছর ধরে চলে। এই যুদ্ধে হত্যাযোগ্য ও ধ্বংসের নৃশংসতম পদ্ধতি ব্যবহার করা হয়, যার মধ্যে রাসায়নিক অস্ত্রও ছিল। এই দীর্ঘ ও বিভীষিকাময় যুদ্ধে প্রায় ১০ লাখ মানুষের প্রাণহানি ঘটে। যুদ্ধের শুরুর দিকে ইরাকি বাহিনী আকাশপথে আধিপত্য বজায় রেখেছিল, যার ফলে তারা উল্লেখযোগ্য সাফল্য পায়। ইরাকি সেনাবাহিনী সোভিয়েত ইউনিয়ন থেকে গোয়েন্দা বিমান ক্রয় করে এবং ইরানি বাহিনীর অবস্থান শনাক্ত করতে ও তাদের গতিবিধি পর্যবেক্ষণ করতে স্যাটেলাইট চিত্র ব্যবহার করত, যা তাদের যুদ্ধক্ষেত্রে একটি স্পষ্ট সুবিধা প্রদান করে। এর বিপরীতে তখন ইরানের সামরিক বাহিনী এমন একটি যুদ্ধ লড়ছিল, যার জন্য তাদের কাছে না ছিল সুনির্দিষ্ট পরিকল্পনা বা সামরিক সক্ষমতা। ভেনেজুয়েলায় কারাগারের সংঘর্ষে নিহত ৫। ভেনেজুয়েলার একটি সর্বোচ্চ নিরাপত্তা কারাগারের সংঘর্ষে কমপক্ষে ৫ বন্দী নিহত হয়েছেন। মঙ্গলবার ২১শে এপ্রিল দেশটির কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।
দেশটির পেনিটেনশিয়ারি সার্ভিসেস কারাগার সেবা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রাজধানী কারাকাস থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরের ইয়ারে ৩ কারাগারে সোমবার এ ঘটনা ঘটে। বন্দীদের মধ্যে সংঘর্ষে এসব প্রাণহানির ঘটনা ঘটে। বিবৃতিতে নিহত ৫ বন্দীর পরিচয় জানানো হয়েছে। একই সাথে পাবলিক প্রসিকিউটরের দফতর ঘটনার তদন্ত শুরু করেছে। তবে আহতের সংখ্যা বা বিস্তারিত আর কোনো তথ্য জানানো হয়নি। ভেনেজুয়েলার কারাগার ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে। অতিরিক্ত ভিড়, নিরাপত্তাহীনতা ও বিভিন্ন কারাগারে অপরাধী চক্রের নিয়ন্ত্রণ পরিস্থিতিকে জটিল করে তুলেছে। ক্ষমতাচ্যুত নেতা নিকোলাস মাদুরো ২০২৩ সালে দেশের প্রধান কারাগারগুলোর নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে সামরিক অভিযান চালান। এরপর বহু বন্দীকে ইয়ারে ৩ কারাগারে স্থানান্তর করা হয়। ইয়ারে কারাগার কমপ্লেক্সে ৩টি পৃথক স্থাপনা রয়েছে। এর মধ্যে ইয়ারে 2 মূলত রাজনৈতিক বন্দীদের জন্য পরিচিত। গত জানুয়ারিতে মাদুরোকে অপসারণের পর যুক্তরাষ্ট্র সমর্থিত নতুন প্রশাসন দায়িত্ব নেয়। এরপর গত সপ্তাহে তেলশিল্প সংশ্লিষ্ট কমপক্ষে ৪৬ জন রাজনৈতিক বন্দীকে এই কারাগার থেকেই মুক্তি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপির একটি দল। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে লন্ডনে ৩০ দেশের বৈঠক। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা এবং আন্তর্জাতিক বাণিজ্য পথটি নিরাপদ করার উপায় খুঁজতে যুক্তরাষ্ট্রের রাজধানী লন্ডনে আজ বুধবার ২২ এপ্রিল থেকে শুরু হচ্ছে ২ দিনব্যাপী একটি উচ্চ পর্যায়ের বৈঠক। এতে অংশ নিচ্ছে ৩০টিরও বেশি দেশ। বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুক্তরাজ্য ও ফ্রান্সের যৌথ উদ্যোগে আয়োজিত এই বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলোর সামরিক পরিকল্পনাবিদ, প্রতিরক্ষামন্ত্রী এবং উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা উপস্থিত থাকবেন। গত সপ্তাহে ১ ডজনেরও বেশি দেশ ইঙ্গিত দেয়, পরিস্থিতি অনুকূলে থাকলে তারা হরমুজ প্রণালীতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে যুক্তরাজ্য ফ্রান্সের নেতৃত্বাধীন একটি আন্তর্জাতিক মিশনে যোগ দিতে আগ্রহী। রয়টার্সের আরেক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের প্রায় ৫০টি দেশ এ ধরনের একটি প্রস্তাবিত মিশনে অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করেছে। এদিকে ইরান সংকটকে কেন্দ্র করে ইউরোপীয় মিত্রদের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সম্প্রতি মন্তব্য করেন, যুক্তরাষ্ট্রের আর মিত্রের প্রয়োজন নেই। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশের পরপরই যুক্তরাজ্য ও ফ্রান্স ওয়াশিংটনকে বার্তা দিতে একটি ভার্চুয়াল সম্মেলনের আয়োজন করে, যেখানে প্রায় ৫০টি দেশ অংশ নেয়। সেখান থেকেই লন্ডনের বৈঠকের সিদ্ধান্ত আসে। যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী এক বিবৃতিতে জানায়, গত সপ্তাহের ওই ভার্চুয়াল বৈঠকের ধারাবাহিকতার অংশ হিসেবে লন্ডনে এই সরাসরি আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেন, এই ২ দিনের বৈঠকের মূল লক্ষ্য হল হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা এবং একটি স্থায়ী যুদ্ধবিরতিকে সমর্থন দিতে কূটনৈতিক ঐকমত্যকে বাস্তবসম্মত যৌথ পরিকল্পনায় রূপ দেয়া। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর ইরান হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ করে দেয়। এর ফলে জ্বালানি সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়েছে এবং আন্তর্জাতিক বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ ইতোমধ্যে জ্বালানি সংকটের মুখে পড়ছে।